রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টের নির্দেশ অমান্য করে চলে যাওয়ার সময় গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত, হাত বোমা উদ্ধার। উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোতে কর্মরত বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। টার্গেট একজন মন্ত্রীও, তথ্য পুলিশের। আপনারা সবাই নিরাপদ দূরত্বে অবস্থান করুন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ট্রেনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ডিজিটাল ভয়েস অ্যালার্ট প্রযুক্তি উদ্ভাবন দেশের 6 তরুণের। কমবে দুর্ঘটনার আশঙ্কা। খুলনার দাকপের চালনা পৌরসভাবাসী নামমাত্র মূল্যে এটিএম কার্ডের মাধ্যমে পাচ্ছেন সুপেয় পানি। আরও প্লান্ট স্থাপনের দাবি। এবং কলম্বো টেস্টের চতুর্থ দিনের শুরুতেই উপুল থারাঙ্গাকে ফেরালেন মেহেদী মিরাজ। শুরুর ধাক্কা সামলে লিড নেয়ার পথে লঙ্কানরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় র্যাবের চেকপোস্টে নির্দেশ অমান্য করে চলে যাওয়ার চেষ্টাকালে গুলিতে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছে বলেও জানায় তারা। নিহত ব্যক্তির পিঠে থাকা ব্যাগ থেকে র্যাব হাতে তৈরি কয়েকটি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে। আহত 2 র্যাব সদস্যকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা ও নন্দীপাড়ার সংযোগ সড়ক। জনবসতি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতের পাশে র্যাবের অস্থায়ী তল্লাশি চৌকি। শনিবার ভোর 4:45টার দিকে মোটরসাইকেল নিয়ে র্যাবের চেকপোস্টটি অতিক্রম করার চেষ্টা করে এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় গতিরোধের নির্দেশ দেয় র্যাব। তবে সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হয় র্যাব সদস্যরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। এদিকে ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার জানিয়েছেন, নিহত ব্যক্তি একটি লাল রঙের মোটরসাইকেলে ছিলেন, তবে সেটির কোনো নাম্বার প্লেট নেই। সাধারণ টি শার্ট ও জিন্সের প্যান্ট পরা লোকটির কাঁধে একটি ব্যাগ ছিল। আমাদের একটি চেকপোস্ট এখানে কাজ করছিল। হঠাৎ একটি মোটরসাইকেল আসছে এবং সেই মোটরসাইকেলকে আমরা যখন বাধা দেই, আমাদের টিম যখন বাধা দেয়, তখন সে বাধা না শুনে বাধা ক্রস করে চলে যাওয়ার উপক্রম করেছিল। গতকালের ঘটনা একটি সুনির্দিষ্ট ঘটনা, সেটা আপনারা দেখেছেন। সেটার সাথে আসলে এই মুহূর্তে বলা যাবে না যে এটার সাথে রিলেটেড কিনা। আমরা যখন বোম যদি থেকে থাকে তার কাছে বা এক্সপ্লোসিভ যদি কিছু থেকে থাকে, সেটা যখন আমরা ডিসপোজ অফ করব, পরবর্তীতে ফরেনসিকের মাধ্যমে আমরা যদি তার নাম পরিচয় জানতে পারি, সে যদি কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত হয়ে থাকতে হয় বা এই ধরনের কিছু যদি হয়, তখনই আমরা আসলে বলতে পারবো। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 9টার দিকে ঘটনাস্থলে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এরপরই নিহত ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার করা হয় হাতে তৈরি কয়েকটি বোমা। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় র্যাবের আহত 2 সদস্যকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, এখন এই মুহূর্তে যে বোমাগুলো উদ্ধার করা হয়েছিল, কিছুক্ষণ আগে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর এখন ক্রাইম সিন ইউনিট এসেছে, তারা এই ঘটনাস্থলে কাজ শুরু করেছেন, অর্থাৎ আলামত সংগ্রহ করছেন। এবং যে ব্যক্তি র্যাবের গুলিতে নিহত হয়েছে, সেই ব্যক্তির লাশ কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। এবং আমি এর আগে আপনাকে যেটি জানিয়েছিলাম যে লাল রঙের একটি মোটরসাইকেল আমরা যেটি দেখছি সেটি হচ্ছে লাল রঙের অ্যাপাচি আরটিআর একটি মোটরসাইকেল। এবং র্যাব জানিয়েছে যে মোটরসাইকেলের কোনো নম্বর প্লেট ছিল না এবং হচ্ছে মোটরসাইকেলের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স কিংবা মোটরসাইকেলের অন্য কোনো কাগজপত্র সেগুলো পাওয়া যায়নি। তো তাদের গুলি দিলেও সে থামেনি এবং সে কারণে গুলি করা হয়েছে। বলছে তাদের চেকপোস্টে যে মেটাল ডিটেক্টর ছিল, তো মোটরসাইকেলটি যখন এদিকে চেকপোস্টের দিকে এগিয়ে আসতে থাকে, তখন তাদের মেটাল ডিটেক্টরে সিগন্যাল এসেছে যে এই মোটরসাইকেল আরোহী ব্যক্তির কাছে বিস্ফোরক। মোটরসাইকেলটি যখন এদিকে চেকপোস্টের দিকে এগিয়ে আসতে থাকে, তখন তাদের মেটাল ডিটেক্টরে
সিগন্যাল এসেছে যে এই মোটরসাইকেল আরোহী ব্যক্তির কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে এবং সে কারণেই থামার সংকেত দেওয়ার পর যখন সে থামেনি সেই জন্যই তাকে গুলি করা হয়েছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তো পরবর্তীতে আপনি জেনেছেন এরই মধ্যে যে তার ব্যাগ তল্লাশি করে বেশ কটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে র্যাব এবং সেই বোমাগুলো এরই মধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আর এই ঘটনাস্থলটি যেখানে সেটি হচ্ছে যে আপনার খিলগাঁও থানাধীন এলাকায়, কিন্তু খিলগাঁও থানা থেকে অনেকটাই দূরে নন্দীগ্রাম পার হয়ে এসে হচ্ছে আপনার রামপুরা থেকে একটি সড়ক এসেছে যেটি হচ্ছে আপনার ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে চলে গেছে। সেই সড়ক থেকে একটি রাস্তা বের হয়ে এসেছে আপনার ডান দিকে এবং সেইটিকে বলা হয় যে আমরা দেখেছি যে শেকের জায়গা লিংক রোড এই জায়গাটির নাম। তো যে রামপুরা থেকে যে সড়কটি আপনার স্টাফ কোয়ার্টারের দিকে গিয়েছে সেইটির বাম পাশ থেকে আরেকটি সড়ক যেটি এসেছে সেই সড়ক ধরে প্রায় আপনার 300-400 গজ এগিয়ে আসলে যে জায়গাটি সেখানে ছিল র্যাবের একটি চেকপোস্ট এবং আমরা যেটি দেখেছিলাম যে এর চারপাশে হচ্ছে নিচু জমি, অর্থাৎ এখানে এখন যেহেতু শীতকাল নিচু জমিতে পানি নেই কিন্তু বর্ষাকালগুলোতে এগুলো জলমগ্ন থাকে এমনটাই বোঝা যাচ্ছে এখান থেকে এবং আশপাশে কোনো লোকালয় বা জনবসতিও নেই। শুধু আমরা একটি ভবন দেখছি, ধারণা করছি এটি একটি ফ্যাক্টরি হতে পারে। তো এই জায়গাটিতে র্যাবের পোস্ট ছিল। তো আমরা র্যাবের জানতে চাইছিলাম যে এরকম একটি জায়গায় তারা কেন চেকপোস্ট করেছিলেন। তো র্যাব কর্মকর্তারা যেটি বলেছেন সেটা হচ্ছে যে এই জায়গাটি হচ্ছে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার কিংবা বাইরে থেকে ঢাকায় ঢোকার একটি পথ এবং সে কারণে তারা এই জায়গাটিতে গতকাল তাদের চেকপোস্ট করেছিলেন এবং সেই চেকপোস্টের মধ্যে যে ঘটনা ঘটেছে এরই মধ্যে আপনি জানেন। তো আপনি যেটি বলেছিলাম এর আগে যে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট এসেছে তারা এর মধ্যে আলামত সংগ্রহের কাজটি শুরু করেছে। তো এখান থেকে আলামত সংগ্রহ শেষ হলে পরে হয়তো যে ব্যক্তিটি মারা গেছে তার লাশ এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো শেখের জায়গা থেকে দর্শক, খিলগাঁওয়ের র্যাবের চেকপোস্টে হামলার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রিক চলা বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোতে কর্মরত বিদেশিদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এজন্য তারা সীতাকুণ্ড ও মিরসরাইয়ে একাধিক গোপন আস্তানা গড়ে তুলেছিল। একই সঙ্গে বর্তমান সরকারের একজন মন্ত্রীও তাদের টার্গেট ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। মূলত নাশকতা ঘটিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারের মাধ্যমে মিরসরাইয়ে প্রস্তাবিত অর্থনৈতিক জোনে বিদেশিদের আসা যাওয়া বাধাগ্রস্ত করাই ছিল তাদের লক্ষ্য। সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত কমলদের রিপোর্টে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এবং মিরেশ্বরে পাওয়া গেল জঙ্গি সংগঠন নব্য জেএমবির 3টি গোপন আস্তানা। শুধু আশ্রয় নেওয়ার আস্তানা নয়, এইসব হাইট পয়েন্ট ছিল তাদের শক্তিশালী গ্রেনেড ও বোমা তৈরি এবং মজুদের আস্তানা। প্রতিটি আস্তানায় ছিল সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 30টি পর্যন্ত গ্রেনেড ও বোমা। এমনকি সীতাকুণ্ড নামার বাজার আস্তানায় আত্মঘাতী হামলা চালাতে ব্যর্থ হলো। প্রেমতলার আস্তানায় আত্মঘাতী হামলায় মারা গেছে এক শিশুসহ 4 জঙ্গি। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরেশ্বরাই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন। বিনিয়োগের আগ্রহ নিয়ে দেশি বিদেশি শিল্প মালিকরাও এখানে আসতে শুরু করেছেন। উন্নয়নকে বাধাগ্রস্ত করবার জন্য বা বিদেশি যারা আছে তাদেরকে এখানে কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করবার জন্য কোনো একটি মহল এই কাজটি করেছে। সরকারের একজন মন্ত্রীকেও জঙ্গিরা টার্গেট করেছিল বলে গোপন তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বোমা এবং অন্যান্য গ্রেনেড ট্রেনেড এগুলা তার বিরুদ্ধে বা তার কোনো জনসভায় ব্যবহারের জন্য এটা মজুত করা হচ্ছিল কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি। গত বছরের বিভিন্ন সময় অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং পুরাতন জেএমবির অন্তত 15 জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিকভাবে প্রচার পাওয়ার জন্য নব্য জেএমবির আরো বেশ কিছু লক্ষ্যবস্তুর ব্যাপারে তথ্য পেয়েছে পুলিশ। সাধারণত তারা এই ধরনের টার্গেটকে বেছে নেয় যে টার্গেটে তারা বেশি পরিচিতি পায় এবং জনগণ বা বিদেশি বা সবার ভিতরে একটা প্যানিক সৃষ্টি করতে পারে। নব্য জেএমবি নেতা মুসা বৃহত্তর চট্টগ্রামে অবস্থান নিয়ে এসব আস্তানা নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের সংগঠিত করছে বলে তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, মুনাফার ব্যবধানের কারণেই দ্বিগুণ হারে বিনিয়োগ বাড়ছে সঞ্চয়পত্রে। লাভবান বিত্তশালীরা উচ্চ সুদে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত সঠিক নয় মত অর্থনীতিবিদদের। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মতোই নিয়মিত হয়ে গেছে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর। এসব দুর্ঘটনার বড় একটি অংশ ঘটছে রেল ক্রসিংয়ে। রেল মন্ত্রণালয়ের হিসেবে প্রতি বছর গড়ে অন্তত 20টি ট্রেনের সঙ্গে যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ডিজিটাল ভয়েস অ্যালার্ট ফর লেভেল ক্রসিং নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন দেশের 6 তরুণ।
আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সবারই খুব পরিচিত এই ছবি। লেভেল ক্রসিং পার হয়েছেন কিন্তু একবারও এভাবে ঝুঁকি নেননি এমন মানুষ সংখ্যায় অনেক কম। আপনাকে দেখলাম যে মানে ব্যারিকেড দেওয়া ছিল, আপনি তারপরে পার হলেন। এটা একটু দরকার ছিল এই জন্য, মানে সময়ের জন্য। অবশ্য এমন ঝুঁকির পক্ষে যুক্তিও আছে কারো কারো। আমরা অ্যাভেলেবেলি দেখতেছি যে গেট পড়ছে কিন্তু ট্রেন আসতেছে না। বাস্তবতা হলো এসব কারণে ঘটছে দুর্ঘটনা, ঝরছে অমূল্য প্রাণ। তবে আশার কথা শোনাচ্ছেন 6 তরুণ। তারা লেভেল ক্রসিং এর নিরাপত্তার জন্য তৈরি করেছেন ডিজিটাল ভয়েস অ্যালার্ট ফর লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং এর কাছে যখন একটি ট্রেন আসবে, ডিজিটাল সেন্সর সিস্টেম ট্রেনটিকে শনাক্ত করে ডিজিটাল ভয়েস অ্যালার্ট সিস্টেমকে ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে জানিয়ে দেবে। ডিজিটাল ভয়েস অ্যালার্ট সিস্টেমটি তারপর এলইডি ডিসপ্লে, লাউড স্পিকার এবং রেড লাইট সিগন্যালের মাধ্যমে লেভেল ক্রসিং এর আশেপাশের জনগণকে সাবধান বার্তা দেবে। আপনারা সবাই নিরাপদ দূরত্বে অবস্থান করুন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সাবধান, সাবধান, সাবধান। জনস্বার্থে বাংলাদেশ রেলওয়ে। এখন মানুষ কিন্তু গেট পড়লেও সে কিন্তু আর ওয়েট করছে না, সে চিন্তা করছে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন 10 মিনিট লেগেছিল, পার হয়ে যায়। এই সিস্টেমটা যদি সঠিকভাবে কাজ করে তখন মানুষের জীবনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষ তখন জানবে যে ট্রেন ঠিক 3 মিনিট পরে এই ক্রসিংটা অতিক্রম করবে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে উত্তরার 4 নম্বর সেক্টরের জালালউদ্দিন সরণিতে চালু করেছে উইভার ইনোভেশন। বর্তমান যে প্রচলিত সিস্টেম ট্র্যাক সার্কিট সিস্টেমও রয়েছে, পাশাপাশি নতুন একটা ইনোভেশন আমরা শুনলাম উইভার। সরকারের উচিত হবে যে দুটো সিস্টেমকে কম্পেয়ার করে যেটা আমার দেশের জন্য ভালো, যেটা আমার কস্ট ইফেক্টিভ এবং সাস্টেইনেবল, সেটাকে আমার এনশিওর করা এবং অগ্রাধিকার দেওয়া। আমাদের জন্য যদি খুব ভাইবল মনে করি, দরকার মনে করি, তাহলে অবশ্যই আমরা এই প্রযুক্তির মাধ্যমে রেলে যাতে উপকার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রযুক্তি আমরা ব্যবহার করব। দেশে 2500 লেভেল ক্রসিং এর মধ্যে গেটম্যান বা প্রতিবন্ধক রয়েছে মাত্র 400টিতে। শতাংশের হিসেবে 85% ক্রসিংই অরক্ষিত। এটি টঙ্গী বউবাজার এলাকার লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং এর কোনো গেটম্যানও নেই, প্রতিবন্ধকও নেই। তরুণ উদ্যোক্তারা বলছেন সারা দেশের সব লেভেল ক্রসিং এ যদি ভয়েস অ্যালার্ট চালু করা হয় তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি লাভবান হবেন এমন অরক্ষিত পথের পথচারীরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। জাতির জনক শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের এক অনুষ্ঠানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার ছোট মেয়ে শেখ রেহানা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই। দর্শক, দেখে নেব শেখ রেহানার সেই স্মৃতিচারণের কিছু অংশ। আমার বাবা সবসময় বলতেন গুড গার্ল, লক্ষ্মী মেয়ে। কারণ আমি পড়াশোনায় শুধু একটা কাজ করতে দেখলেই বলতেন একটু হাতের লেখা লেখো, তো একটা পেজ ইংলিশ, একটা পেজ বাংলা হাতের লেখা লেখো, আর একটু টাইম টেবিল নামতা লেখো। এই একটা ওই দেখলে ওইটা শোনার ভয় একটু লুকিয়ে থাকতাম যে হ্যাঁ এই রে এই বুঝে ধরলো। একটু রাত্রেবেলা ইচ্ছা করে ঘুমিয়ে পড়তাম, ভান করতাম ঘুমানোর যে ভাত খাবো না। আমি জানতাম যে বাবা যত রাতে আসুক আমাকে খাইয়ে না দিয়ে উনি ঘুমাবেন না। তো ঘুমের ভান করতাম কিন্তু ঠিকই হা করতাম, খেয়ে তারপরে পরে বলতাম আমি তো ঘুমাই নাই। আব্বা বলতেন হ্যাঁ আমি জানি তুমি ঘুমাও নাই, আর মা বলতেন না খিদা লাগলে ঠিকই খাবে পরে। সবাই যখন একসাথে স্কুলে যেতাম, বন্ধুরা ঈদের সময় জন্মদিনে বলতো আজকে বাবার সাথে দোকানে গিয়েছিলাম, এটা তখন আমার খুব কান্না পেত যে সবাই বাবার হাত ধরে দোকানে যায়, আমার বাবা দোকানে যাওয়ার সুযোগ পায়নি। একবার আমি জোর করে বললাম না আজকে আমাকে নিউ মার্কেটে নিয়ে যেতেই হবে। তখন এত শপিং মল টল কিছু ছিল না, নিউ মার্কেটে ছিল আমাদের, মানে মনে হতো যে আমরা একেবারে বেহেশতে চলে আসছি, হেভেন আমাদের জন্য। তা আমি বললাম যে আপনি যে আমাকে নিজের হাতে জামা কিনে দেবেন, পুতুল কিনে দেবেন, যাতে আমি স্কুলে যে বন্ধুদের বলতে পারি, যে তখন আমি ক্লাস 2-3-তে পড়ি, যে আমাকে আমার বাবা কিনে দিয়ে স্কুলে বন্ধুদের সঙ্গে যেন একটু বলতে পারি যে এই দেখো আমার বাবা আমাকে কিনে দিয়ে। বাস্কেটবল খেলতাম, ক্রিকেট, ব্যাডমিন্টন। শীত আসলেই আব্বার সঙ্গে, উনি জেলের বাইরে থাকলে আমরা ওখানে ব্যাডমিন্টন খেলতাম। আমাদের র্যাকেটগুলো খুব ছোট ছোট ছিল, আব্বারগুলো বড় ছিল, আমাদেরগুলো ছোট। তো সবাই আমরা ভাই বোনরা আব্বা মা মিলে আমরা ওখানে খেলতাম। মেয়াদি আমানতের সুদ যেখানে ব্যাংক ভেদে 5 থেকে 7%, সেখানে সঞ্চয়পত্রের সুদের হার 11 থেকে 12%।
মুনাফার এই বিশাল ব্যবধানে গত অর্থ বছরের ধারাবাহিকতায় এবারও সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ছে লক্ষ্যমাত্রার দ্বিগুণ হারে, যা মানছেন ক্রেতা এবং বিক্রয় কর্মকর্তারা। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংকিং খাত থেকে টাকা না নিয়ে উচ্চ সুদের সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ করা সরকারের সঠিক সিদ্ধান্ত নয়। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সকালবেলার দৃশ্য। অন্যান্য কাউন্টারে তেমন ভিড় না থাকলেও সঞ্চয়পত্রের কাউন্টার ও এর আশেপাশে গ্রাহকদের বেশ আনাগোনা। কেউ এসেছেন মুনাফা তুলতে, কেউ মেয়াদ শেষে টাকা তুলছেন, আবার অনেকেই নতুন করে কিনছেন সঞ্চয়পত্র। একই রকম চিত্র সঞ্চয়পত্র বিক্রি হয় এমন অন্যান্য প্রতিষ্ঠানেও। তুলনামূলক বেশি লাভের জন্যই সঞ্চয়পত্রে বিনিয়োগ বেশি নিরাপদ বলে জানা গেল ক্রেতা ও ব্যাংক কর্মকর্তার কথায়। আমার বসের সঞ্চয়পত্র করবো, বস আমাকে পাঠাইছে। বস আলাদা হয়েছিল চাকরি করে। মানুষের টাকার নিশ্চয়তার কারণে সঞ্চয়পত্র করছে। এফডিআর এর রেটটা কম হওয়ায় অন্যান্য ব্যাংকে এইটি মানুষের ভিতরে বেশি আগ্রহের সৃষ্টি করেছে। ব্যাংকের থেকে বেশি পাওয়া যায়, সেই জন্য আমরা এই সঞ্চয়পত্রে বিনিয়োগটা করছি। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে 30,000 কোটি টাকারও বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে সারা দেশে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে 200 কোটি টাকার মতো। অর্থনীতিবিদরা বলছেন, বিপুল পরিমাণে সঞ্চয়পত্র বিক্রির এই প্রবণতা অর্থনীতির জন্য শুভ লক্ষণ নয়। অধিকাংশ সুবিধাভোগী হচ্ছে কোটিপতিরা, কিন্তু সোশ্যাল সেফটি নেটের নাম করে বড় রোগ পুনর্বাসনের কোনো যুক্তি আমি দেখি না। এটা অর্থনীতির ক্ষতি করছে, মুদ্রানীতির কার্যকারিতার ক্ষতি করছে। সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিতে হবে। সঞ্চয়পত্র থেকে অতিরিক্ত এক্সপেন্সিভ, যেটা প্রায় 12 ভাগ হারে নিচ্ছে, অথচ বাজারে ডিপোজিটের হার হলো 5%। এত অসমন্বয় কোনো বাজারের মধ্যে থাকতে পারে না। পরিসংখ্যান যেটা দেখলাম যে ব্যাংকের ডিমান্ড ডিপোজিটের নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, প্রায় 5-6% কমে গেছে। অন্যদিকে সেভিং ইনস্ট্রুমেন্টের যে বিক্রি, পুরো বাজেটের যে প্রভিশন ছিল তার চেয়ে বেশি বিক্রি হয়েছে। সেটা আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে মানে ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য একটা ঝুঁকির ব্যাপার আর কি। গত অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল 15,000 কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা করা হয় 28,000 কোটি টাকা। তবে বছর শেষে বিক্রি দাঁড়ায় 33,688 কোটি টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, দখল দূষণে হারিয়ে যাচ্ছে রাজধানীর পুরাতন ঢাকার পার্কগুলো। নানা অবৈধ স্থাপনায় নষ্ট হচ্ছে পরিবেশ, আধুনিক করে গড়ে তোলা হবে জানালো সিটি কর্পোরেশন। ধীরে ধীরে কমে আসছে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী জলাশয়ের সংখ্যা। নগরায়নের কারণে এই জলাশয় কমার কারণে স্বস্তিতে নেই কুমিল্লাবাসী। আর তাই আসছে নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, জলাশয় রক্ষায় তাদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইদুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। একটা সময় ছিল কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাঙ্কের শহর। জেলা পরিষদের তথ্য মতে 60-এর দশকেও শহরে প্রায় 2 শতাধিক পুকুর বা জলাশয় ছিল, যা এখন নেমে এসেছে অর্ধশতকে। এখনো নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই চোখে পড়ে 2-একটা পুকুর বা জলাশয়। তবে বহুতল ভবনের নিচে প্রায় চাপা পড়ছে এসব জলাশয়। নগরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি যা ব্যবহৃত হয় নগরবাসীর নানা কাজে। আর কুমিল্লা নগরের মূল সমস্যা জলাবদ্ধতা নিরসনেও এসব জলাশয়ের ভূমিকা কম নয়। তাই অপরিকল্পিতভাবে জলাশয় ভরাটে ক্ষোভ সাধারণ মানুষের। এই পুকুর বন্ধ হয়ে গেলাম, পানির কষ্ট আমরা মারা দেবো। এই পুকুর ছাড়া আমাদের কোনো উপায় নাই। পুকুর তো ভরাট হয়ে যাচ্ছে, শেষ বিলীন হয়ে যাচ্ছে। এগুলার সামনে তো আমরা পাবো কিনা এটা আমাদের এই ধারণা নাই। পুকুরগুলো যাতে কোনো ভূমিদস্যুদের কবলে না পড়ে, পুকুরগুলো যাতে সুষ্ঠু সুন্দরভাবে সবাই ব্যবহার করতে পারে, সেই উপযোগী করার জন্য আমি আগামী দিনের যে মেয়র আসবে ওনার কাছে আমার এই প্রত্যাশা থাকবে। যদিও বেশ কিছু জলাশয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে সিটি কর্পোরেশন, তবুও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আসছে নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের ভূমিকা রাখতে হবে এসব জলাশয় রক্ষায়। পুকুরগুলো সব ভরাট করে দেওয়াতে প্রাকৃতিক ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে, জলাবদ্ধতা দেখা দিচ্ছে। যদি আমার মনে হয় একজন সেই ধরনের পরিবেশ বান্ধব একজন যদি আমার সিটি কর্পোরেশনের মেয়র আমরা পাই, তাহলে ও পরিবেশটা রক্ষা করতে পারবে এবং আমার অনেকগুলো পুকুর রক্ষা করতে পারবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয় করে জলাশয় টিকিয়ে রাখার তাগিদ তাদের। ভোটের মাঠে প্রতীক কিংবা প্রার্থীর ব্যক্তি ইমেজের পাশাপাশি নিয়ামক হতে পারে আরো কিছু বিষয়। সেক্ষেত্রে নগরবাসী বলছেন, নগরায়নের পাশাপাশি পরিবেশ বান্ধব একজন মেয়রের দিকে বেশি ঝোঁক থাকবে তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। এটিএম বা অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে মানুষ যে কোনো সময় টাকা তুলতে পারেন। ব্যাংকিং সেক্টরের এই পদ্ধতির কথা সবারই জানা,
কিন্তু এটিএম কার্ড দিয়ে পানি সংগ্রহ করা যায় সেটা অনেকের ধারণার বাইরে। তবে রিভার্স অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে খুলনার দাকপ উপজেলার চালনা পৌরসভাবাসী এখন নামমাত্র মূল্যে সুপেয় পানি পান করছেন এটিএম কার্ডের মাধ্যমে। জনসাধারণের জন্য এ ধরনের প্রকল্প দেশে প্রথম। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার উপকূলীয় এলাকা দাকপ উপজেলার মানুষের খাবার পানির একমাত্র উৎস পুকুর। ঘূর্ণিঝড় আইলা ও সিডরের পর লবণাক্ততা বেড়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে খাবার পানি কিনে আনতে হয় এই এলাকার মানুষকে। বর্তমানে দাকপের চালনা পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে রিভার্স অসমোসিস প্ল্যান্ট। গত 30 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এর কার্যক্রম। কার্ড স্পর্শ করেই এই প্ল্যান্ট থেকে মানুষ সংগ্রহ করছেন নিজেদের প্রয়োজন মতো সুপেয় পানি। এজন্য আগে 200 টাকা দিয়ে কার্ড সংগ্রহ করতে হয়। প্রতি লিটার পানির মূল্য ধার্য করা হয়েছে 40 পয়সা। এভাবে পানি সংগ্রহ করাটা একেবারে নতুন হলেও চালনা পৌরবাসী হাতের নাগালে সুপেয় পানি পাওয়ায় দারুণ খুশি। আমরা এই জলটা খাই আমাকে খুব সুবিধা হচ্ছে। 15 লিটার নেব, 15 লিটার পাচ্ছি। যদি 10 লিটার চাই 10 লিটার পাচ্ছি, 30 লিটার পাচ্ছি। কাঠ চলেই পানি করছি। আমরা বোতলে জল কিনতে গেলে বেশি টাকা পড়তো, এখন দেখা যাচ্ছে কম টাকা। আমরা গরিব মানুষ, আমাদের জন্য ভালো। বর্তমানে এই প্ল্যান্টের মাধ্যমে চালনা পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 4টি ওয়ার্ডের মানুষ সুপেয় পানির সুবিধা পাচ্ছে। তবে গোটা পৌর এলাকার মানুষের সুবিধার্থে আরও প্ল্যান্ট স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে মিনারেল ওয়াটারগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই একই মেশিনারি দিয়ে এই মিনারেল ওয়াটার তৈরি। 9টি ওয়ার্ডে 9টা প্ল্যান্ট আমাদের যদি থাকতো তাহলে আমার মনে হয় পৌরসভার অন্তত 80% বা 70% লোকের কাভারেজ এই পানিতে দেওয়া সম্ভব ছিল। প্রকল্প কর্মকর্তা জানান, পানির অপচয় রোধ করতে এবং কাজের স্বচ্ছতা বজায় রাখতেই এটিএম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। ওয়াটার এটিএমটা এই কারণে করা হয়েছে, যার যতটুকু পানি দরকার সে এখান থেকে এসে পানি নিয়ে যাবে। মার্কেট যাচাই করে সবচেয়ে কম প্রাইসে পানি জনগণের জন্য দিচ্ছে। এইচএসবিসি ব্যাংক এবং ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় 45 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা রূপান্তর। বর্তমানে গ্রাহক সংখ্যা 3 শতাধিক। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দখল দূষণে হারিয়ে যেতে বসেছে রাজধানীর পুরান ঢাকার পার্কগুলো। নগরবিদরা বলছেন, রাজধানীবাসীর মানসিক প্রশান্তির জন্য প্রতিটি এলাকায় অন্তত একটি করে পরিবেশ বান্ধব পার্ক থাকা দরকার। পুরান ঢাকার পার্কগুলো আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর লালবাগ এলাকার রসুলবাগ শিশু পার্ক নামে শিশু পার্ক থাকলেও শিশুদের জন্য নেই কোনো খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। রসুলবাগ শিশু পার্ক, আমরা এখানে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলার জন্য সুবিধা করে দেওয়া, সকালে মা বোনরা যাতে আমাদের মাঠে হাঁটতে পারে। শিশু পার্কে কিভাবে থাকে এটা সিস্টেম করে দেওয়ার সরকারের কাছে আমরা এটা আনব। মানুষ এখন নেশাগ্রস্তের দিকে চলে গেছে। যখন পার্ক থাকবে, মাঠ থাকবে, খেলার বিনোদনের জায়গা থাকবে, তখন এগুলো থেকে মানুষ বিরত থাকবে। এরকম পুরাতন ঢাকার প্রায় প্রতিটি পার্কই দখল আর দূষণে বিলীন হতে বসেছে। কাঁচামালের দোকান, টয়লেট, মাছের আড়ত, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন অবৈধ স্থাপনার কারণে নষ্ট হয়েছে পার্কগুলোর স্বাভাবিক পরিবেশ। ময়লা আবর্জনা আসলে পার্কের এটা তাহলে তো আমাদের বিনোদন নষ্ট হয়ে যাবে। দোলনা ছিল, ডেকে ছিল, খেলার জায়গা ছিল, ওরকম নাই। চারদিকে ইটা বালু, আমরা খেলতেছি এদিকে পানির পোটলা মারে। নগরবিদরা বলছেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই পুরাতন ঢাকার পার্কগুলোর বেহাল অবস্থা। ওয়াটার পাম্প, এসটিএস মানে ময়লা ফেলার জায়গা, কমিশনার অফিস, কমিউনিটি সেন্টার, এই সমস্ত বিভিন্ন কারণে আমরা শুধু দখলই করেছি, দূষণই করেছি, অথবা অন্য কোনো ব্যবহারে এটাকে পর্যবেসিত করেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, চলতি বছরের মধ্যেই পুরাতন ঢাকার প্রায় 18টি পার্ককে আধুনিক করে গড়ে তোলা হবে। জল সবুজে ঢাকা যে প্রকল্পটি, সেই প্রকল্পের আওতায় আমাদের 31টি খেলার মাঠ এবং পার্ক, এগুলোকে আমরা সংস্কার করে নতুন আঙ্গিকে সাজাবো এবং এটা বিশ্বমানের হবে। নগরবিদরা বলছেন, রাজধানীবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও পার্কগুলো বাঁচানো দরকার। এটি হাজারীবাগ পার্ক। কয়েক বছর আগেও পার্কটি ভরেছিল সবুজ গাছগাছালিতে। এখন দেখা যাচ্ছে ধুধু মাঠ, তার উপরে ময়লা আবর্জনার স্তূপ। পরিবেশবিদরা বলছেন, এভাবে পার্কের পরিবেশ নষ্ট হলে শারীরিক ও মানসিক বৃত্তিতে বাধাগ্রস্ত হবে শিশু কিশোররা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে আমের বাগান। গত এক বছরে জেলায় বাগান বেড়েছে প্রায় 1700 হেক্টর। এতে কৃষি জমির পরিমাণ কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা বলছেন, আম বাগানে সেচ কম লাগায় একদিকে যেমন ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে, তেমনি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। মোহাম্মদ আল মাহবুবের প্রতিবেদন।
আমের চাহিদা ও বাজার সম্প্রসারণের কারণে লাভজনক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছরই বাড়ছে আম বাগানের পরিমাণ। ফাঁকা জায়গা তেমন একটা না থাকায় ধান, আখ সহ প্রায় সব ধরনের কৃষি জমিতেই এখন গড়ে উঠছে নতুন নতুন বাগান। ধান সহ অন্যান্য শস্যের উৎপাদন খরচ বৃদ্ধি ও পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য না পাওয়া এবং বেশি লাভের কারণে প্রতিটি এলাকায় বাগানের পরিমাণ বাড়ছে বলে জানান বাগান মালিক ও চাষিরা। 5 বছরে যেরকম ধরেন যতটা ধান পাবো, ধরেন 1 বছরে তা ডবল ধরেন যে আমরা ওই বাগান থেকেই ধরেন যে আমরা টাকা পাবো। ধান চাষে খরচ বেশি, ইনকাম কম। যার ধরুন আম গাছ লাগাইছে, আম গাছ বড় হলে ইনকাম বেশি হবে, ধান চাষ বন্ধ হয়ে যাবে। কয়েক বছর আগেও যে সব জমিতে ধান চাষ হতো, গাছ বড় হয়ে যাওয়ায় এখন সেখানে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। শুধু আমার এলাকা না, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় জায়গাতে এরকম বাগান তৈরি হচ্ছে। ধান হতো, এখন পাট হচ্ছে ছোট ছোট, এখন এই সব গাছগুলাতে এখন সব বাগানে ভরে যাচ্ছে। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে কৃষি বিভাগ। বাগান বৃদ্ধির কারণে ফলের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফলের দৈনিক যে চাহিদা সেই তুলনায় আমরা কিন্তু কিছুটা পিছিয়ে, সুতরাং আমের উৎপাদন যদি বাড়ে সেটি আমাদের সুষম খাদ্য গ্রহণের পক্ষেই যায়। পরিবেশের দিক থেকেও কিন্তু এটি পরিবেশ বান্ধব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে জেলায় আম বাগানের পরিমাণ 26,150 হেক্টর। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে আত্মঘাতীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আত্মঘাতীর ময়নাতদন্ত শেষে তিনি আরও জানান, তার শরীর থেকে সুইসাইড বেল্ট ও একটি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। বোমটা শক্তিশালী ছিল এবং তার যেহেতু কন্টাকে ছিল, এই জন্য সবচেয়ে বেশি ইনজুরি হয়েছে। ইনজুরি টাইপ দেখে বোঝা যায় এটা কন্টাকে ছিল। এটা আননোন বডি, এই জন্য আমরা তার ডিএনএ প্রোফাইলিং এর জন্য, অর্থাৎ ভবিষ্যতে যাতে শনাক্ত করা যায়, এই জন্য আমরা তার দাঁত এবং চুল সংগ্রহ করেছি, পাশাপাশি তার বিসেরা সংগ্রহ করছি, পাশাপাশি আমরা তার ব্লাড সংগ্রহ করেছি। অর্থাৎ ব্লাডটা সংগ্রহ করছি এই জন্য যে তার বডিতে কোনো শক্তিবর্ধক কোনো ওষুধ সে খেয়েছিল কিনা এই মৃত্যুর আগে, ওইটা শনাক্ত করার জন্য আমরা ব্লাড নিয়েছি। তার মানে ইনজুরি দেখে এবং পাশাপাশি তার যেহেতু তার বডিতে কষ্টেপ বাঁধা, তার বডিতে আমরা তার ওইখান থেকে আমরা একটা ইলেকট্রিক্যাল ওয়্যার পেয়েছি, কালো কষ্টেপ দিয়ে বাঁধা, এবং একটি বেল্ট পেয়েছি, যে বেল্টটা দিয়ে আমাদের ধারণা সে ওই বোমটা তার গায়ে বেঁধে রেখেছিল। জয় বাংলা কাপ টেস্ট সিরিজের খবর। কলম্বো টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। করুণারত্নের 50-তে টাইগারদের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা। খেলার এখন মধ্যাহ্নবিরতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 137 রান। কলম্বোর পিসেরা ওভাল স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী SM ইকবাল। স্কাইপে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইকবাল, পানিদান আসলে যে একটি সুবিধাজনক অবস্থানে থেকে বাংলাদেশ চতুর্থ দিন শুরু করেছিল, এখন তার বলা যাচ্ছে না যে বাংলাদেশ এই ম্যাচে কিছুটা হলে এগিয়ে আসছে। বলা যাচ্ছে যে এখন ম্যাচ থেকে একদম 50-50 অবস্থানে রয়েছে, যেখান থেকে আসলে যে কারোরই ভালো করার সম্ভাবনা আছে। এর আগে বাংলাদেশ চতুর্থ দিনে যখন বোলিং এ নেমেছিল তখন কিন্তু 75 রানে এগিয়েছিল, অর্থাৎ শ্রীলঙ্কা 75 রানে পিছিয়ে ছিল। যদিও শুরুটা বেশ ভালোই করেছিল, মেহেদী মিরাজের দুর্দান্ত একটি ডেলিভারিতে আমরা দেখেছি উপধারণা ফিরে গেছেন। তারপর গুণারাত্নে এবং তুষার মেন্ডিসের কথা বলতে হয়, দুর্দান্ত ব্যাটিং দৃঢ়তা কিন্তু দেখিয়েছেন এবং তাদের ব্যাটিং দৃঢ়তায় কিন্তু এখন শ্রীলঙ্কা বলতে গেলে 8 রানে এগিয়ে আছে এবং হাতে রয়েছে 9 উইকেট। তো ফাহিদা এখনো প্রায় 5 সেশনের মতো খেলা বাকি আছে, আজকে 3 সেশন এবং আগামীকাল আরো 3 সেশনের মতো খেলা বাকি আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি এই ম্যাচে ফাইট ব্যাক করতে হয় বা আবারও যদি তাদের শ্রীলঙ্কাদের উপর প্রভাব বিস্তার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম ইনিংসে বলাররা যেমন একটি প্রভাব বিস্তার করেছিল সেটিকেও করতে হবে, যেটি কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা এখন পর্যন্ত পাইনি যখন বাংলাদেশ বল করতে আসলো। আর উইকেটের কথাও যদি বলি যে আহামরি যে কোনো টার্ন, বাউন্স বা আইডিয়াল যে ইফেক্টগুলো ঘটে সেগুলি কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত আমরা দেখি না। অর্থাৎ উইকেট যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি এবং বাংলাদেশের বোলাররা কোনো চান্সও ক্রিয়েট করতে পারেনি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে এই শ্রীলঙ্কা যদি ভালো একটি সংগ্রহ করে ফেলে তাদের দ্বিতীয় ইনিংসে বা 250-300 রানের যদি একটা টার্গেট দিয়ে দেয় বাংলাদেশকে, বা তার চেয়েও যদি বেশি করে ফেলতে পারে, তাহলে বাংলাদেশকে তখন আসলে জয়ের জন্য খেলতে হবে। এবং আমরা যে স্বপ্নটি দেখছিলাম যে বাংলাদেশ সাথে শততম টেস্টে জয়ের জন্য লড়বে, সেটি কিন্তু আপাতত এখন বলা যাচ্ছে না। যাই হোক, আমি আর কিছুক্ষণ পরই দিনের দ্বিতীয় সেশন অর্থাৎ লাঞ্চের এখন লাঞ্চ বিরতি চলছে। লাঞ্চ বিরতির পর মাঠে নামবে 11 দলই মাঠে নামবে। দ্বিতীয় সেশনে যদি আর্লি কিছু উইকেট নিয়ে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আবারও একটা চাপ হয়তো প্রয়োগ করা যাবে লঙ্কানদের উপর। সেটা নির্ভর করছে দ্বিতীয় সেশনে বাংলাদেশ কেমন শুরু করে। তো ফাঁকির এই ছিল সবকিছু।
দর্শক, শ্রীলঙ্কার পিসারা ওভাল স্টেডিয়াম থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের খবর জানাতে স্কাইপে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী SM ইকবাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে নির্দেশ অমান্য করে চলে যাওয়ার সময় গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত, হাত বোমা উদ্ধার। উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোতে কর্মরত বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের, টার্গেট একজন মন্ত্রী ও তথ্য পুলিশের। আপনারা সবাই নিরাপদ দূরত্বে অবস্থান করুন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ট্রেনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ডিজিটাল ভয়েস অ্যালার্ট প্রযুক্তি উদ্ভাবন দেশের 6 তরুণের, কমবে দুর্ঘটনার আশঙ্কা। খুলনার দাকপের চালনা পৌরসভাবাসী নামমাত্র মূল্যে এটিএম কার্ডের মাধ্যমে পাচ্ছেন সুপেয় পানি, আরও প্লান্ট স্থাপনের দাবি। এবং কলম্বো টেস্টের চতুর্থ দিনের শুরুতেই উপুল থারাঙ্গাকে ফেরালেন মেহেদী মিরাজ। শুরুর ধাক্কা সামলে করুণারত্নের 50-তে লিড নিল লঙ্কানরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।